দেখুন, মাও বলেছিলেন সদর দফতরে কামান দাগো। আজ আমার সামনে যে বসে আছে সেও গত কয়েকদিন ধরে হুবহু সেই কাজটাই করে চলেছে। আর তার কামানের লক্ষ্য সরাসরি আলিমুদ্দিন স্ট্রিটের সদর দফতরে সিপিআইএম দলের শীর্ষ নেতৃত্বের একটা অংশ। রাজ্য কমিটি থেকে তার পদত্যাগ শুধু রাজনীতিতে ঝড়ই তোলেনি, প্রতীকুর রহমানের প্রতীক বদলের জল্পনা মানে দল বদলের চর্চা তাকে রাতারাতি শিরোনামে তুলে এনেছে। প্রতীক, তোমাকে স্টুডিওতে স্বাগত। দেখো, শোলে ফিল্মে ঠিক 50 বছর পর তুমি রাজ্য রাজনীতিতে শোলেকে প্রাসঙ্গিক করে তুলেছ। কাল তুমি বলেছ সিপিএম দলে গব্বর সিং আছেন, একেবারে ডর কা মাহল চালায়। ওখানে কথা বলা যায় না, ওখানে প্রশ্ন করা যায় না। সেই গব্বর সিংয়ের প্রশ্নে আমি পরে আসব। আগে বলো, তুমি জয় ভীরু না ঠাকুর বলদেব সিং? এখন তো মনে হয় ঠাকুর বলদেব সিং। দুটো হাত কেটে ছেড়ে দেওয়া হয়েছে। আমার সামনে ওই কাঁটাওয়ালা জুতো ছাড়া আর কোনো রাস্তা নেই, ফলে কাঁটাওয়ালা জুতোটাই আমার পড়তে হচ্ছে। দুটো হাত কে কাটলো? গতকালকেরও বলেছি, আজকেরও বলছি, মতদর্শকের সামনে রেখে একদল নেতৃত্ব আছেন যারা মতদর্শকের সামনে রেখে নিজের ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করতে চায়, তারাই মেরেছে। এবং সেখানে প্রশ্ন করা যাবে না, প্রশ্নহীন আনুগত্য। প্রশ্নহীন আনুগত্য না থাকলে ডানা কাটা হবে। তুমি কাল যে শব্দটা ব্যবহার করেছো লবিবাজি, লবিবাজি হয়েছে তুমি প্রশ্ন করেছো বলে। একদমই, আমি আজকেরও স্বীকার করছি। আমি কেন, আমার মতো অসংখ্য কর্মী সমর্থক আছে যারা প্রতিদিন লবিবাজির শিকার হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি ছাত্র রাজনীতি করবার সময়। এখনও সেই লবিবাজি চলছে, স্টিল নাও টুডে। এখনও পর্যন্ত সেই লবিবাজি কোথাও না কোথাও, কোনো ব্রাঞ্চে, কোনো ইউনিটে, কোনো লোকালে এখনও লবিবাজির শিকার হচ্ছে। আজকের হয়তো একটা প্রতিকূল সামনে প্রকাশ্য বলেছে, এরকম হাজারো হাজারো প্রতিকূলের মতো প্রশ্ন আছে যারা হয়তো বলার সাহস পাচ্ছে না বা বলতে দেয়া হচ্ছে না। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে যে তুমি কাকে কি প্রশ্ন করেছিলে যে টানা 2 বছর তোমারই কথা অনুযায়ী তোমাকে কোনো সংগঠনে রাখা হয়নি বা কোনো পদে রাখা হয়নি? কি প্রশ্ন করেছিলে? দেখুন, এটা একটু পেছন ফিরে দেখতে হয়। সূর্যদার সময় যখন সূর্যদা যখন রাজ্য সম্পাদক ছিলেন, হ্যাঁ, আমরা তখন সবে সদ্য নতুন ছাত্র রাজনীতিতে ঢুকেছি, আমাদের রাজ্য কমিটি মেম্বার করলেন। এবং ওই সময় এক ঝাঁক তরুণ নেতৃত্বকে সূর্যদা কমিটির মধ্যে আনলেন, দাঁড় করালেন ভোটে। সংবাদ মাধ্যমেও প্রচুর লেখালেখি হলো যে সিপিএম এর নতুন প্রজন্ম। আমরা খুব খোলামেলা কাজ করছিলাম। এবং মনে আছে সূর্যদার সময় সূর্যদা মিটিং করতেন, আমরা হুলিয়ে মিটিংয়ের সমালোচনা করতাম। পরদিন মানে ওই দিনই ডাকতেন, আস্তে করে কি বলেছো, এটা বিষয়টা কি? আমি বললাম এই বিষয়ে আমার সমালোচনা মনে হয়েছে, ঠিক আছে। পরদিন আসতেন, বলতেন ফ্র্যাঙ্কফুটের অমুক একটা আর্টিকেলে এই বিষয়ে না, তোমার অ্যাঙ্গেলটা ঠিক আছে, বাট এই অ্যাঙ্গেলটা তুমি ভাবতে পারো। এটাই তো আমাদের লিডার, যে প্রশ্ন তুমি করো, তার বদলে আমি তোমাকে উৎসাহিত করবো, তুমি আরও বেটার প্রশ্ন করো। এবং আমরা উৎসাহিত হতাম যে নেক্সট টাইম গিয়ে আবার প্রশ্ন করবো। সেলিমদা যখন থেকে হলেন, অদ্ভুতভাবে এই যে সূর্যদা যে টিমটাকে তৈরি করেছিলেন, নিউ জেনারেশন একটা টিম গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় নির্বাচনে দাঁড় করিয়েছে, নেতৃত্বতে তুলে নিয়ে এসছে। তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে ছাকরির সাহায্যে উপরে তুলে নিলেন। এবং টার্গেট হলো যাদেরকে তুলে আনছেন উনি, ওনার কাছের লোক বা পিয়ারের লোক, কালকে আমি বলেছি কাছের লোক বা পিয়ারের লোক যাদেরকে উনি তুলে আনছেন, তাদের ফ্রেমে, ক্যামেরার ভাষায় যদি বলা হয়, তাদের ফ্রেমে যেন অন্য কেউ না থাকে। অন্য যারা থাকবে, যদি মনে হয় যে ওদের কম্পিটিটার কেউ আছে, তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দাও। এই ছাত্র যখন করতাম আমরা, আমি সৃজন যখন ছিলাম, এখন জানি হয়তো সৃজনের ডিফেন্ড করতেই হবে, এই কথাগুলো ডিফেন্ড করতেই হবে, বাট এটা সবাই জানে যে দিনের পর দিন ছাত্র মানে একটা সংগঠনকে, শুধুমাত্র ডিওএফআই সংগঠনকে, সমস্ত সংগঠনকে ডিওএফআইয়ের পিছনে লাগিয়ে দেওয়া হলো ওই একটা সংগঠন ঠেলে তুলে দেওয়ার জন্য। এসএফআইকেও হয়েছে, আমরা যতবার বলতে গেছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট যতবার বলতে গেছি, আমাদের কথা শোনাই হয়নি। উল্টে এমন অ্যাপ্রোচ আমাদের দিকে তাকানো হয়েছে। আমাদের অনেক নেতৃত্ব কোথাও কোথাও বলে, সেই সময় বলেও ফেলেছিলেন সৃজন প্রতিগুলো তো তৃণাঙ্কুর দেবাংশুর চেয়েও খারাপ। সেই সময় আমরা সেই সময় কিছু বলিনি, আমরা সেই সময় দলের অভ্যন্তরে ছিলাম, আমরা একাধিকবার নেতৃত্বের সঙ্গে কথা বলতে গেছি। কিন্তু একটা কথা বলো, যে রবীন্দ্রনাথের কথায় বলতে হয়, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ভাগ্যিস তুমি দল থেকে ইস্তফা দিলে, তারপরই কিন্তু দলের ভেতরে এবং বাইরে তোমায় নিয়ে বা তোমার কথাগুলো নিয়ে এত চর্চা শুরু হলো। আজকের বলে না সুন্দর, তার মানে এটা পরিষ্কার হয়ে গেছে যে আমার যে কথাগুলো, সেই কথাগুলো ধ্রুব সত্য। এবং এই কথাগুলো ধ্রুব সত্য আমি তুলে ধরেছি বলেই কিন্তু এত মানুষ রেসপন্স করছে। আমার এখনও সুমনদা বিশ্বাস করুন, আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না, বামপন্থার প্রতি এখনও আমার অগাধ ভরসা দৃঢ় আছে, ছিল, থাকবে, আগামী দিনেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমার দলের বিরুদ্ধে কোনো কথা নেই। আমরা এই দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি যারা নিজেদের জমিদারিত্ব কায়েম করতে চাইছে, যারা ভয়ের পরিবেশ কায়েম করতে চাইছে, যারা সকল আনুগত্য না থাকলে তোমাদেরকে সামনে আনবো না, আর প্রশ্ন করলেই তোমাদেরকে ডানা ছেটে দেবো,
তাদের হাজারো উদাহরণ অর্থাৎ আছে। তোমার লড়াইটা দলের বিরুদ্ধে বা মতাদর্শের বিরুদ্ধে নয়, একেবারে ব্যক্তির বিরুদ্ধে। একেবারে ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু আমি বলছি সেই কমিউনিস্ট পার্টিতে সুপ্রিম ব্যক্তি তো কেউ নেই, তার ওপরে কেউ আছেন, সিনিয়র লিডাররা আছেন। ধরো বিমান বসু যখন তোমায় ফোন করে ডাকছেন, তুমি যাচ্ছ না কেন? গিয়ে তো তুমি তোমার মানে যেহেতু তুমি বলছো তোমার আপত্তি এবং প্রতিবাদটা ব্যক্তির বিরুদ্ধে বলনি কেন? সে সুযোগ তো তুমি পেয়েছিলে। একদমই। আমি চিঠিটা দিয়েছিলাম মোহাম্মদ সেলিম, আমি চেয়ারকে চিঠি দিয়েছিলাম সুমনদা। উনি যখন কর্পোরেট স্টাইলে পার্টিটা চালাচ্ছেন, তাহলে উনি বস, আমি কর্মচারী। তো অ্যাজ এ কর্মচারী আমি আমার বসকে চিঠি দিয়েছিলাম। যদি কমিউনিস্ট পার্টির সদস্য, যদি কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদককে চিঠি দিত, উনি কেন, বিমানদা কেন, যে কেউ আমাকে ডাকলে আমি কমিউনিস্ট পার্টির সদস্য মতো যদি ব্যবহার পেতাম, তাহলে আমি অবশ্যই যেতাম। কিন্তু যেহেতু উনি লাইকে বস, তো ফলে আমি চেয়ারকে অ্যাড্রেস করেছি। তো চেয়ারকে অ্যাড্রেস করলাম, চেয়ার তো এখনও কথা বললেন না। কোথায় সমস্যা হলো? বিমানদাকে কেন মার্কেটে নামানো হলো? একটা 80-85 বছরের গোটা পশ্চিমবঙ্গের ডান বাম অতিডান অতিবাম সবার কাছে উনি শ্রদ্ধেয়। কয়েকদিন আগে আপনারও ইন্টারভিউটা দেখেছি, আমাদের চোখে জল এসেছিল বিমানদার ওই সব ইন্টারভিউ। সেই বিমানদাকে মার্কেটে নামাতে হলো। এবং যখন বিমানদার কথাটা আমি বললাম যে বিমানদা আপনি আমার কাছে শ্রদ্ধার, আপনার যে কোনো অনুরোধ আমার কাছে আদেশ বলে মনে হবে। আমার কিছু প্রশ্ন আছে বিমানদা, আমি ভাবছি আমি যেতে পারি। বললো তুমি ভাবো, তুমি এসো, আমি তো অপেক্ষায় বসে রইলাম। আমি বললাম ঠিক আছে বিমানদা, আমি ভাবছি। তাও গেলে না? পরদিন, সেদিন গেলাম না, তার পরদিন বিকালে যাব ভাবছি। হঠাৎ সকালে একজন সাংবাদিক, আমি সংবাদ সংস্থার নাম বলছি না, উচিত নয়, তিনি আমাকে ফোন করলেন, তোমার সঙ্গে বিমান বসের কথা হয়েছে, তুমি আসছো না কেন? আমার তো প্রশ্ন ওখানে হলো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম, সেই খবর লিক হলো। বিমান বসের সঙ্গে আমার অন টু অন কথা হলো, একজন সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞেস করছে কেন যাচ্ছ না? তাহলে সুমনদা আমি তো বিমানদার কাছে গেলে ওই খবরও তো হাইলাইট হতো যে কী কথা হয়েছে, কী কথা বলা হয়েছে। আচ্ছা ওখানে ধরো বিমানদা আমার হাতটা ধরে বলতো যে প্রতিকুর তুমি দলে থেকে যাও, ওটা তোকে ভিডিও করে বাইরে ছাড়তো আর আমার বিরুদ্ধে প্রচার করা হতো। বিমানদার মতো একজন ব্যক্তিত্ব প্রতিকুরের হাতটা ধরে বললো, প্রতিকুর থাকলো না। মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তুমি থাকবে না? হ্যাঁ, আমার মানে বিমানদা বললেও থাকবে না? আমার কিছু প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আমি থাকবো না। আচ্ছা, তুমি কর্পোরেটের কথা বললে, আমার এইখানে দ্বিতীয় প্রশ্ন যে তুমি তোমার পদত্যাগপত্রটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটাও তো কর্পোরেট কালচারে তুমিও পার্ট হয়ে গেলে। যে আমি বলছি তুমি তো রাজ্যের শীর্ষ নেতৃত্বকে একেবারে নাম করে চিঠিটা লিখেছিলে, তুমি মেলে পাঠাতে পারতে, ব্যক্তিগত মেলে, পার্টির মেলে অবশ্যই, এবং এমনি চিঠি হিসেবেও পাঠাতে পারতে। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি 80 জন আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পাঠালে কেন? সুমনদা এই 80 জন যারা আছেন তারা প্রত্যেকের জেলার সর্বোচ্চ লিডারশিপ। তারা গোটা পশ্চিমবঙ্গে সিপিআইএম কীভাবে চলবে তার নীতি নির্ধারক, তারা লিডার। আমি সেলিমদাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আর ওই রাজ্যের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি। এবার এখানে প্রশ্ন থাকবে যে তুমি তাহলে এসে ডাইরেক্ট কেন দিলে না? মেলে পাঠালাম না, তার কারণ হচ্ছে মেল অন্যজন পাঠায়, পার্টির মেল অন্যজন পাঠায়, তো ফলে সেই তো তিনি পড়বেন। তো ফলে ডাইরেক্ট আমার সবচেয়ে বেটার অপশান ছিল ডাইরেক্ট গিয়ে সেলিমদার হাতে দিয়ে দেওয়া চিঠিটা। পার্টির অভ্যন্তরে আমি জেলাতে কাজ করি সুমনদা, বিগত 4 মাস হয়ে গেছে। আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পার্টির সম্পাদক রতন বাগচি, রতনদা আমার সঙ্গে 4 মাস প্রতিকূল কেমন আছিস এই কথাটুকু বলেননি। আমি খারাপ ভালো ছেড়ে দিন, আমি কেমন আছি এইটুকুও জিজ্ঞেস করেনি। লোকে রাস্তায় দেখালে তৃণমূলকেও জিজ্ঞেস করে, বিজেপিকেও জিজ্ঞেস করে, কংগ্রেসকেও জিজ্ঞেস, কিরে ভাই কেমন আছিস? আমি এতটাই অপাঙ্গেয়। এটা খুবই বেদনাদায়ক আমার কাছে। নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই। তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে, জনগণ তোলে, শ্রেণী আন্দোলন তোলে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল্য। সন্তান হারালে একজন লোকের যেরকম ফিলিংস হয়, আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি আমার সেই ফিলিংস। বেশ, তুমি বলছো তুমি অপাঙ্ক্তেয়, কার্যত তুমি বলছো এই লবিবাজির চাপে তুমি কোণঠাসা। একটা জিনিস তুমি মানবে যে বয়সে তুমি লোকসভার টিকিট পেয়েছো, আমি বলছি যে প্রতিকূর এটাও মানতে হবে যে এক ঝাঁক, তুমি বলছিলে সূর্যজার সময়, কার আমলে আমি বলছি না, কিন্তু যেভাবে তোমাদের এক ঝাঁক তরুণ নেতৃত্বকে লোকসভার টিকিট দেওয়া হয়েছিল, আমি বলছি হতে পারে সিপিএমের এই মুহূর্তে লোকসভার আসন সংখ্যা 0, বিধানসভায় তারা 0, কিন্তু প্রথমে বিধানসভা এবং তারপর লোকসভার টিকিট তোমরা যে বয়সে পেয়েছো, এটা তো তুমি মানবে যে এটা একটা পার্টির দিক থেকে
বিরাট আপলিফটমেন্ট বলো, পুরস্কার বলো, সুযোগ দেয়া বলো, এই সুযোগটা তো বিরাট। এই বয়সে কেউ, মানে তোমার যে বয়সে তুমি লোকসভায় কন্টেস্ট করেছো, একদম, একদম। সেই বয়সে কেউ টিকিট পায় না, আবার লোকসভায়। একদমই, আপনার কথা ধ্রুব সত্য। আবার এটাও ঠিক সুমনদা, যখন আমরা প্রথম রাজনীতি করতে আসি, হ্যাঁ, আমরা তখন জানতাম না আমরা এমএলএ ভোটে দাঁড়াবো, লোকসভা ভোটে দাঁড়াবো, আমরা জানতামই না। আমরা রাজনীতি করতে এসেছিলাম। সেখান থেকে কাজ করতে করতে কোথাও গিয়ে মনে হয়েছে যে এদের ক্যান্ডিডেট করলে ভালো হয়, সেই জন্য সামনে রাখা হয়েছে। কিন্তু এই জন্য আমাকে ডেমন হওয়া ক্যান্ডিডেট করা হলো। হ্যাঁ, আমাকে রাজ্য জেলা নেতৃত্ব বললো একটা পক্ষ নিতে হবে, আমি পক্ষ নিলাম না। আমি পরে ওর প্রসঙ্গে আসবো। সেই কারণে পক্ষ মানে কাদের পক্ষ? শাসক দলের, মানে পার্টির অভ্যন্তরে শাসক গোষ্ঠীর পক্ষ নিতে হবে, রতন বাগচিদের পক্ষ নিতে হবে, শ্রমিকলারীদের পক্ষ নিতে হবে, বকলমে সেলিমদার পক্ষ নিতে হবে, এবং যার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, আমার সঙ্গে উঠেছে বসেছে ধরো অনির্বাণদা, আমার সঙ্গে যুব এসএফআইয়ের সম্পাদক ছিল, সভাপতি ছিল, পরে যুব করেছে, অপূর্ব প্রামাণিক যুব করেছে, ছাত্র করেছে, একসঙ্গে করেছি। বলছে ওদের বিরুদ্ধে অনৈতিক অভিযোগ তুলতে হবে, কারোর বিরুদ্ধে কেউ হাতে মদের বোতল নিয়ে ছবি আছে এই অভিযোগ তুমি করো, তাদের বিরুদ্ধে পরকীয়া আছে এই অভিযোগ তুমি করো, এবং যার সম্পর্কে বলা হচ্ছে রাহুল ঘোষ, যার সম্পাদক নিয়ে সমস্যা আছে, অত্যন্ত ভালো মানুষ, রাহুল ঘোষের ব্যক্তি চরিত্র নিয়েও বলা হয়েছিল তুমি প্রশ্ন তোলো, তুমি তো একজন পিসিএম রাজ্য কমিটির সদস্য, তুমি বললে ভারী হব। আমি যখন বললাম আমি তুলব না, রতনদার সঙ্গে একজন ঘুরে, আমি আর নাম বলে ওনাকে হিরো করতে চাই না, সঙ্গেই থাকেন, সবাই বুঝতে পারবেন যারা শুনছেন, তিনি আমাকে রাতের অন্য কনফারেন্সের আগের দিন ডেকে বলল, প্রতিকুর যদি না কথা শুনিস মাইনরিটি হয়ে যাবি। আমি বললাম ভারতবর্ষের মাটিতে আমি বন মাইনরিটি, নতুন করে মাইনরিটি হওয়ার কী আছে? আমি বললাম হয়তো এমনি বলেছে। জেলা সম্মেলনের পর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পেজ দেখো, গোটা লোকসভা কেন্দ্রের কোথাও আমাকে ঘুরতে দেওয়া হলো না। আচ্ছা, এটা আমার ক্ষেত্রে আমি মেনে নিলাম। সৃজন তো লোকসভাতে লড়াই করেছিল, যাদবপুরে কম বেশি ভালো। আমি এই পাটে আসছি। আমি তার আগে বলি যে প্রতিকূল যাদের কথা বলছেন তাদের যদি বক্তব্য থাকে আমি সেটাও সমানভাবে দেখাবো। একদমই। তুমি আমাদের কাল একটা সাক্ষাৎকারে বললে যে তুমি নাকি দলের মধ্যে এই প্রশ্নও তুলেছো যে বাংলা বাঁচাও যাত্রায় সৃজন ভট্টাচার্যের নাম নেই কেন। এখন এই দলের সঙ্গে দূরত্ব প্রসঙ্গে তোমার পাশাপাশি কিন্তু সৃজন ভট্টাচার্যের নামও শোনা যাচ্ছে। তোমাদের মধ্যে কি কোনো কথা হয়েছে, বা তোমার কি কখনো মনে হয় যে দলে সৃজন ভট্টাচার্য বা আরও অনেকে তোমাকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে তুমি বলছো, তাদেরও সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তারাও বিক্ষুব্ধ? তাদের সেই পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে, তারা বিক্ষুব্ধ কিনা আমি বলতে পারবো না। আচ্ছা, তাদের সঙ্গে রোজ আমার কথা হয়, তারা এখনও দলের অনুগত, ভবিষ্যতে হয়তো দলের অনুগত থাকবে। বাট সরি টু সে সুমনদা, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমি একটা সময় গিয়ে মানুষের মনে হয় এনাফ, অনেক হয়েছে, এবার মুখ খোলা দরকার। প্রথমে দলের অভ্যন্তরে মুখ খুলেছি, আমি তো মুখ দলের অভ্যন্তরে আগেই খুলেছি। আমি 1-to-1 গিয়ে সেলিমদাকে জানিয়েছি, শ্রমিকদাকে জানিয়েছি, রতনদাকে জানিয়েছি, সুজনদাকেও জানিয়েছি, শ্রীদীপ ভট্টাচার্যকেও জানিয়েছি, যারা আমাদের জেলার দায়িত্ব। সুরাও হয়নি, শেষমেশ বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত আমার নিতে হয়েছে। বেশ। ও আমার খুব ভালো বন্ধু। বন্ধু প্রতিকূরকে নিয়ে অনেক সুখস্মৃতি আছে আমার। ও যদি পার্টির ভিতরে কথা বলতে চায় তাহলে আমার ধারণা পার্টিতে ওর কথা শোনার মানুষ আছেন। ওর এতদিনের সহকর্মী হিসেবেও, সিপিআইএমের কর্মী হিসেবেও যা বুঝেছি তার নির্যাস হলো সিপিআইএম ওর সাথে কথা বলে মানভঞ্জন করে ওকে সিপিআইএমের একজন কর্মী হিসেবে, নেতা হিসেবে পেতে ইচ্ছুক। ওকে কমরেড প্রতিকূর বলে ডাকতে পারার আরেকটা সুযোগ ও যদি দেয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। এবার আমি আলাদা করে তোমার দুটো প্রশ্নে আসব। এক, দলের মধ্যে প্রশ্ন করার অধিকার, এবং দুই, লবিবাজি বা গোষ্ঠীদ্বন্দ্ব। প্রশ্নের প্রসঙ্গে আমি বাইরে থেকে যতটা জানি, ডেমোক্রেটিক সেন্ট্রালিজম বা গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি সমস্ত কমিউনিস্ট পার্টিতে মেনে চলা হয়। মার্ক্সবাদী লেনিনবাদী পার্টি বলে ফ্রিডম অফ ডিসকাশন, ইউনিটি অফ অ্যাকশন, অর্থাৎ তর্ক বা প্রশ্ন ততক্ষণই চলবে যতক্ষণ না ভোটাভুটি হয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। তুমি কি সিদ্ধান্ত গ্রহণের পর কোনো প্রশ্ন করতে গেছিলে? না, আগে। কিরকম? এখন সমস্যাটা যেটা হচ্ছে গণতান্ত্রিক কেন্দ্রিকতার মধ্যে গণতান্ত্রিক শব্দ, না, এখানে আমি বলি গণতান্ত্রিক কেন্দ্রিকতায় কিন্তু যে ব্যাখ্যাটা দেওয়া হয় আমার তা নিয়ে ভিন্ন ব্যাখ্যা আছে। তার কারণ এটা এমার্জেন্সি সিচুয়েশন বা আপৎকালীন ব্যবস্থার জন্য ভাবা, এটাকে মোটামুটি এই মডেলটাকে দিয়ে পার্টি ডিসিপ্লিনের পার্ট করে নেওয়া হচ্ছে, সেটা তো ভিন্ন বিতর্ক, আমি অন্যদিন সেখানেও করব। সুমনদা, হ্যাঁ, কিন্তু আমি বলছি যে গণতান্ত্রিক শব্দটা আছে,
হ্যাঁ, কিন্তু আমি বলছি কোনো সিদ্ধান্ত গ্রহণের পর তুমি তা চ্যালেঞ্জ করেছিলে, নাকি সেই প্রক্রিয়ায় নিজের প্রশ্ন তুলে অপাংতেও হয়েছে? কিছু প্রশ্নের সিদ্ধান্ত গ্রহণের আগে হয়েছে, কিছু প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণের পরে হয়েছে। যেমন ধরো বাংলা মাঝাও যাত্রীর সৃজন ভট্টাচার্যের নাম নেই কেন লিস্টে? সমস্ত রাজ্য কমিটির সদস্যদের নাম আছে, হিমদার নাম নেই আর সৃজনের নাম নেই। হিমদার দিল্লিতে ছিলেন কিনা আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি সৃজন পশ্চিমবঙ্গে ছিল। এখন সৃজন ডিফেন্ড করতে পারে, ও ডিনাই করতে পারে, বাট আমার কাছে সেই লিস্ট আছে, আমি দেখিয়ে দিতে পারবো। নেই কেন? তার বদলে আমাকে বলা হলো এই যে প্রতিকূর, অনেকের আছে মিডিয়ার আলখাল্লা তাদের গায়ে পরানো হয়েছে, জনপ্রিয়তার আলখাল্লা তোমরা পড়েছো, সারা জীবন জিম করবে কিন্তু ওই জামা তোমাদের গায়ে ফিট হবে না। আচ্ছা সুমন, আমি কোনোদিন তো মিডিয়াতে আসিনি, বা যারা মিডিয়াতে আসে তারাও তো অন্যায় কিছু করে, তারা পার্টির কথাটা বলতে আসে। আর তোমার মানে আমি বলছি যে লাইমলাইটে আসা বা সংবাদ মাধ্যমের প্রচারের আলোয় আসা তোমার হচ্ছে লোকসভার প্রার্থী হওয়ার পর। হ্যাঁ, তার আগে তুমি তো সেইভাবে প্যানেলিস্টও না, কোনোদিনই ছিলেন না। আসিনি আমি, আমার ডায়মন্ড হারবার বাড়ি আমার আসতে সময় লাগে। তো ফলে এই প্রশ্ন একটা করলাম বলে সেই প্রশ্নের উত্তরে আমাকে এটা বলা হলো তুমি আলখাল্লা পড়তে চাও, তোমরা জনপ্রিয়তা আলখাল্লা পড়তে চাও, মানে তোমাদের জনপ্রিয়তা আছে বলে তোমাদের এইসব মনে হচ্ছে, এইসব প্রশ্ন কেন করছো? না, জনপ্রিয়তা আছে বলেই তো পার্টি টিকিট দিয়েছে। যার জনপ্রিয়তা আছে সংসদীয় রাজনীতিতে তারই তো জয়ের সম্ভাবনা আছে। আমি সুমন এটা মনে করি না। এই পার্টিতে অনেকের জনপ্রিয়তা আছে, প্রতিকুর রহমানের চেয়ে অনেক ব্যক্তি যোগ্য আছে, ভীষণ যোগ্য আছে। হয়তো প্রতিকুর রহমান একটা সামনে এসছে, তারা সামনে আসতে পারেনি, তাদেরও জনপ্রিয়তা আছে। ফলে এইটি নামে কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে প্রশ্ন করবার জন্য তার উত্তরে যেতে হবে। একজন নেতৃত্ব একটু সহনশীল হবেন না? কি চেয়েছি আমরা? তো একটু সম্মান চেয়েছি, একটু কথা বলতে চেয়েছি, আর মন খুলে বাঁচতে চেয়েছি, এর বাইরে কিছু চাইনি সুমনদা। কিন্তু ধরো ভোটে যে তরুণরা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে প্রতিকূল তুমি তো সব থেকে বেশি ভোট পেয়েছিলে, মানে 2021-এ বিধানসভায় 17.18% পেয়েছিলে। আমি বলছি তারপরেও দলে তোমার অবস্থান, ইনফ্যাক্ট তোমারই একমাত্র যা জামানত বাজেয়াপ্ত হয়নি, তারপরেও পার্টির দিক থেকে তোমার অবস্থান চেঞ্জ হয়নি? না, তখন তো জেলা সম্মেলন হয়নি সুমনদা। জেলা সম্মেলনের পরে অবস্থানটা চেঞ্জ হয়েছে, তখন আমি পার্টির নেতাদের গুড বুকেই ছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওই জন্যই লোকসভার ক্যান্ডিডেট হয়েছে। যখন আমি জেলা সম্মেলনে বিদ্রোহ করলাম, যখন জেলা সম্মেলন বিদ্রোহ তাও করিনি, আপনি জানেন যে জেলা সম্মেলনে দক্ষিণে একটা পক্ষ উইথড্র করেছিল, আমি সেই সময় উইথড্র করিনি। আমি নিরপেক্ষ ছিলাম যে আমার মত আমি পার্টির অভ্যন্তরে বলবো, প্রকাশ্য কিছু বলবো না, আমি উইথড্র করবো না, তাতে হাইলাইট হবে, পার্টির ক্ষতি হবে। আমি তো ভেতরে ছিলাম। আজকে হঠাৎ করে এতদিন পরে আমি নিজেকে উইথড্র করতে হচ্ছে কেন? এটা আমার রাজনৈতিক জীবনে তো এটা আত্মহত্যা, আমি সেই আত্মহত্যা করতে বাধ্য হলাম কেন? কিন্তু ধরো লবি, আমি বলছি যে দ্বিতীয় ইস্যুতে তোমার আসি, সেটা হচ্ছে লবিবাজি বা গোষ্ঠীদ্বন্দ্ব। প্রতিকূল তুমি বলো যে দক্ষিণ 24 পরগনা সিপিএমে কবে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না? গত 3 দশকে আমি তোমার লবি ধরে ধরে কোন জেলায় কত সালে কি লবি চলেছে আমি বলে দিতে পারি, চিরকাল ছিল। কিছুদিন আগে সমীর পুতুটুন্ডু প্রয়াত হলেন, আমার থেকেও ভালো গুছিয়ে বলতে পারতেন। কিন্তু আমি বলছি যে অর্থাৎ বিভিন্ন দলে এবং তোমার দলেও লবিবাজি বাস্তব সত্য এবং চিরকালীন ব্যাধি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোমার সেটা অসহ্য মনে হলো কেন? ভোটের আগে দেখবে তুমি, মানে সময়টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক 26-এ ভোটের আগে তোমার অসহ্য বোধ হইল কেন? সুমনদা, লবিবাজি তো আগেও ছিল, সেটা সব দলেই থাকে। ব্যক্তিগত আক্রমণ, মানে অপূর্ব প্রামাণিক দক্ষিণ বিভাগ জেলার সম্পাদক ডিওএফের অভিযোগ কি তোলা হলো? লিখিত নয়, মৌখিক অভিযোগ, মিটিংয়ে অভিযোগ তোলা হচ্ছে একটা বাচ্চা মেয়ে সেক্সুয়াল অ্যাবিউজ করেছে। আচ্ছা, সে নিজেই বিবাহিত, অপূর্ব প্রামাণিক, তার স্ত্রীর কাছে, তার সমাজের কাছে তার সম্মান কতটুকু থাকলো? এই যে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ, যে ধরো আমার মধ্যে এখন মানে আমাকে নিয়ে জল্পনা করছে, নানা মহল নানা রকম করছে, আমার স্ত্রীকে মেসেজ করছে, আমার স্ত্রীকে ফোন করছে, বিক্রি কে হলো, টাকার দরকার কার, তোমার না তোর না প্রতীকের, কত টাকায় হলি তুই, তোর কি শাড়ি গয়না কিনে দিতে পারেনি বলে প্রতিকূল তৃণমূল বা প্রতিকূল বিজেপি বা প্রতিকূল অন্য দলে? যে ব্যক্তিগত আক্রমণ, এই ব্যক্তিগত আক্রমণ দলের মধ্যে থেকে হচ্ছে, এটা দলের মধ্যে থেকেই হচ্ছে। আগে ছিল একটা আদর্শগত সংঘাত ছিল, হ্যাঁ, সেই সংঘাত থাকা দলের পক্ষে ভালো। সাংগঠনিক কিছু প্রশ্ন সমস্যা থাকতে পারে, কিন্তু শুধুমাত্র চেয়ারের জন্য, শুধুমাত্র পদে টিকে থাকবো বলে দলের অপর গোষ্ঠীকে ব্যক্তিগতভাবে মেলাইন করে তার প্রতিষ্ঠা, তার সামাজিক অবস্থান, তার সম্মান ভুলুণ্ঠিত করে দাও। কিন্তু প্রতিকূল দেখো, আমি তোমার প্রশ্ন করতেই পারি যে তুমি কোন দলে যাচ্ছ, কিন্তু তার কি কোনো প্রয়োজন আছে? মানে তুমি যখন বলো যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল অসাধারণ, নজিরবিহীন,
কিংবা পিনারাই বিজয়ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিলেন না কেন, কিংবা তুমি বলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুমি লড়াই করনি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছো, বা বলো যে লক্ষ্মীর ভাণ্ডার অসাধারণ, তার ভূয়সী প্রশংসা করো, তখন কি আর প্রশ্ন করার দরকার হয় যে তুমি কোন দলে যাচ্ছ? বরঞ্চ তখন প্রশ্ন হতে পারে যে তুমি তৃণমূল কংগ্রেসে কবে যোগ দিচ্ছ, এবং দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে শনিবার অর্থাৎ আগামীকাল তুমি কি আমতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিচ্ছ। এর বাইরে তো কোনো প্রশ্ন থাকে না। শুনুন, আমি স্পষ্ট কথায় স্পষ্টভাবে বলতে ভালোবাসি, পছন্দ করি, আমি লুকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমার এটা আমার না আসে না না, বলো শব্দে। না। হ্যাঁ, আমি যতদিন এসএফআই করেছি বুক ঠুকে এসএফআই করেছি, যতদিন সিপিআইএম করেছি বুক ঠুকে সিপিআইএম করেছি, যদি কোনো দিন অন্য কোনো দল করি বুক ঠুকে বলবো এবং সেই দলটাই করব। এখন দরজার সামনে দাঁড়িয়েছে, দরজাটা খুলে দেখি দরজার সামনে কে আছে, যার হাত পাবো সেই হাতটা ধরবো। কারণ আমি তো একটা মৌচাকে ঢিল মেরেছি, আপনার কথায় সদর দপ্তরে কামান দেখেছি, অনেক মৌমাছি তাড়া মানে এটা কি করেছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ব্যাপার, যে যে আগে অফার দেবে তার দলে যাব? আমার হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ। আমি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, যারা ফোন করেছে সেটা দেখানো উচিত নয়। পশ্চিমবঙ্গে যতগুলো নামি দামি অনামি সংগঠন রাজনৈতিক দল কেউ না কেউ ছোট বড় মেজো সবাই কন্ট্যাক্ট করেছে, সবাই কথা বলেছে। তার মধ্যে থেকে আমার যেটা বেটার মনে হবে আমি সেদিকে যাব। প্রথমে ভেবেছিলাম সুমন আমি রাজনৈতিক সন্ন্যাস নেব, যে আমি রাজনীতির মধ্যে থাকবোই না, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব। যে ব্যক্তিগত আক্রমণ শুরু হচ্ছে এইখানে দাঁড়িয়ে তো আমাকে ডিফেন্ড করার জন্য কারোর লাগবে, আমার তো একটা শক্ত মাটি লাগবে এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে। কারণ লড়াইটা মতদর্শের লড়াই হচ্ছে না। কিন্তু আমি বলছি তুমি সন্ন্যাস নিলে সেটা তোমার মানে আত্মহত্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতো আর কি, যেটা রাজনৈতিক আত্মহত্যা তুমি বলছো। সুমনদা, আপনার কিন্তু এ তো তোমার আর একটা রাজনৈতিক দল মানে তোমার পুনর্জন্ম হতে চলেছে। সুমনদা, আপনার থেকে যদি কেউ আপনার সাংবাদিকতা কেড়ে নিতে চায় আপনি মানবেন, আমার থেকে যদি কেউ আমার রাজনৈতিক সত্তা কেড়ে নিতে চায় আমি মানবো কেন? হ্যাঁ, মৃত্যু হলে কিন্তু আমি বলছি একটা অস্বস্তির জায়গা থাকবে না? ধরো যার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে প্রচারে এবং প্রচারের পরেও তুমি এত কিছু বলেছো, লোকে তো বলবে হয় তখন যা বলেছো সেটা সত্যি, নয়তো এখন যা বলছো সেটা সত্যি। দুটো তো একসঙ্গে সত্যি হতে পারে না। আচ্ছা আমি একবার দেখে নিই তখন তুমি ঠিক কি বলেছিলে। ডায়মন্ড হারবারে এমন কাজ করেছেন গোটা ভারতে নেই, কিন্তু সেই কাজটা হচ্ছে ভোট লুট, সন্ত্রাস, মানুষের কথা বলতে না দেয়। কিন্তু মডেল তো, হ্যাঁ, এটাই যদি মডেল হয় তাহলে মডেল হয়েছে। তার বিরুদ্ধে আমাদের বিকল্প মডেল, যে মডেলে মানুষ কথা বলতে পারবে। সর্বোপরি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ নিঃশ্বাস নিতে পারে, মুক্ত আবহাওয়াতে মানুষ কথা বলতে পারে। এরপর যদি প্রতিকূল তৃণমূল কংগ্রেসে যায় লোকের একটা খটকা লাগবে না? অবশ্যই লাগবে সুমনদা, সেই লাগাটাই স্বাভাবিক। আর এটা বলুন সুমনদা, আমরা তো ছোটো থেকে বলি যে কংগ্রেসের হাতে আমাদের বহু কর্মী খুন হয়েছে। অধীরদার গলায় যখন কাস্তে হাতুড়ির উত্তরীয় বা সেলিমদার গলায় যখন হাত চিহ্নের উত্তরীয়, তখন তো অস্বস্তি হয়। সেই অস্বস্তি কাটায় কীভাবে দল আমি জানি না। মানে তুমি সিপিএম এর কংগ্রেসের সঙ্গে যাওয়াটা নিয়েও তোমার প্রশ্ন ছিল? এই অস্বস্তি কিভাবে কাটাতে হয় হ্যাঁ। আমি যে দলে ছিলাম সেই দল আমাকে শিখিয়েছে। সেটিং এর প্রশ্ন উঠবে, কেউ বলবে যে রাম আর বামের সেটিং এর অনেক কথা শোনা যায়, এ তো তৃণমূল এবং বামেদের সেটিং। ইনফ্যাক্ট সেটিং এর কথা তুমি এর আগে প্রচারের সময় তুলেছিলে, একেবারে পরিষ্কার তৃণমূলে সম্ভবত সব থেকে স্পর্শকাতর ইস্যু তুলেছিলে প্রতিকূল, সেটা হচ্ছে যে সিন্ডে মডেল। এটা নিয়ে অভ্যন্তরীণ সমীকরণ বারবার নানা রকম জল্পনা শুনেছি, তুমি পরিষ্কার বলেছিলে সিন্ডে মডেল নিয়ে একেবারে স্পষ্ট কটাক্ষ করেছিলে। আমি একবার দেখে নেব সিন্ডে মডেল নিয়ে প্রতিকূল ঠিক কী বলেছিল। সিন্ডেকে তৈরি করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে, সিট কম পড়লে যাতে সিন্ডের মতো কেউ একজন থাকে যিনি বিজেপিকে ব্যাকআপ দিতে পারে। আমি ইডি সিবিআইয়ের হাত থেকে তোমাকে বাঁচাবো, তার বদলে তুমি আমাকে কিছু সিট দেবে। আমি পিসি ভাইপোকে ছেড়ে রাখবো, তার বদলে আমাকে লোকসভা নির্বাচনে কিছু সিট চাই। সেটিং এর কথা তুমি বলেছিলে, আজকে তোমার বিরুদ্ধে সেটিং এর অভিযোগ উঠবে। সুমনদা, তৃণমূল তো বলে যে সিপিএমের সমস্ত ভোট কেটে বিজেপিতে গেছে, বা বিজেপি তো সেটিংয়ের কথা বলে। আচ্ছা, আমি বলেছিলাম যে সিপিএম তৃণমূলের তৃণমূল বিজেপির সেটিং আছে। তৃণমূল বিজেপির সেটিং ভাঙার জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে চলে গেলেন, আর সিপিএম বিজেপির সেটিং ভাঙার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে গেলেন। নতুন করে সব কিছু ভাবতে হবে, নতুন করে সব কিছু দেখা হচ্ছে, সামনে দেখতে হচ্ছে, নতুন করে ভাবতে হবে। তুমি কি বলছো যে হুমায়ুন কবিরের সঙ্গে এই বৈঠক সিপিএমের যে দাবি বা এত বছর ধরে যে স্লোগানগুলো চলে আসছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সেটাতেও ধাক্কা? শুধু হুমায়ুনের সঙ্গে বৈঠক নয়, জামায়াতের সঙ্গে বৈঠক, এসডিপিআইয়ের সঙ্গে, এসডিপিআইয়ের সভাতে রাজ্য নেতৃত্ব যাওয়া, অনুমতি নিয়ে জেলা সম্পাদকের যাওয়া, জামাতের সঙ্গে কাকাবাবুর ছবির পায়ের তলায় জামাতের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। মুজাফফর রহমান নয় কিন্তু, কাকাবাবুর পায়ের তলায় জামাত। এসডিপিআই ভারতবর্ষের মাটিতে মানে এর আগে বলা যায় যে ওদের উইংস দুবার ব্যান্ড হয়েছে, তার সঙ্গে হুমায়ুন দুদিন আগে যে দাঙ্গা করেছে তার সঙ্গে।
গোটা পশ্চিম তৃণমূলের যে হিন্দু সংখ্যার ভোট সিপিআইএমের দিকে আসছিল, যারা মনে করেছিল এসআইআর ইস্যুতে বিজেপি তাদের ক্ষতি করেছে, তো ফলে সিপিআইএমটা বেটার, চলো সিপিআইএমে যাই। হুমায়ুনের সঙ্গে বসার পরে তাদের লাথি মেরে মেরে বলা হলো সিপিআইএমে তোমাদের জন্য জায়গা নেই, তুমি বিজেপিতে যাও। আচ্ছা, শ্রমিক ভট্টাচ কয়েকদিন আগে বললেন সম্পাদক হওয়ার পরে, কমরেড সিপিএম আপনারা আমাদের সঙ্গে আসুন, একাধিকবার বলেছেন। তারপরেই কমরেড হুমায়ুনের সঙ্গে বৈঠক করার পরে আপনি আশা করেন ওই হিন্দু ভোট সিপিএমে থাকবে? আর উল্টো দিকে দাঁড়িয়ে যখন জামাত এসডিবিআর সঙ্গে বসা হচ্ছে, সংখ্যালঘু ভোটকে কাটার চেষ্টা হচ্ছে বা একত্রিত করার চেষ্টা হচ্ছে, তো ফলে সুমনদা এখন বলছি তো নতুন করে সব কিছু সমীকরণ ভাবতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে, কে সেটিং নয়। প্রতিকুর, তুমি বলছো যে তুমি প্রশ্ন করে সিপিএমে কোণঠাসা হয়েছো। তুমি তৃণমূল বা অন্য কোনো দলে যোগ দিলে সেখানে প্রশ্ন করলে আরও বেশি কোণঠাসা হবে না, এই গ্যারান্টি তোমাকে কে দিল? তুমি তৃণমূল দলে বা বিজেপি দলে একজন নেতা বা নেত্রীর নাম বলো যিনি দলের মধ্যে প্রশ্ন করেও একেবারে বহাল তবিয়তে আছেন। আমি বলছি সংসদীয় রাজনীতিতে আজকালকার রাজনৈতিক দলগুলোর মধ্যে এই রকম উদাহরণ কিন্তু পাবে না। প্রশ্ন করার স্বাধীনতা কোন দলে আছে? আমি বলছি এই একই ভবিষ্যৎ পরের দলগুলোতে তোমার জন্য অপেক্ষা করছে যদি তুমি এই তোমার প্রশ্ন করার স্বভাবটাকে চালিয়ে যাও, মনে হয় না? সুমনদা, প্রতিটা মানুষের তো একটা মেন্টাল প্রিপারেশন থাকে। আপনি যেমন সাংবাদিক, আপনার কাজ হচ্ছে প্রশ্ন করা, হ্যাঁ, যে ডাক্তার তার কাজ হচ্ছে রুগী দেখা। আপনার মেন্টাল প্রিপারেশন নিয়ে আছে। এখন যদি আপনাকে কোদাল চালাতে দেওয়া হয়, আপনি কি চালাবেন? স্বাভাবিকভাবেই হয়তো চালাবেন, কিন্তু কষ্ট হবে। আমি যখন রাজনীতি করতে আসি, আমার সামনে অনেকগুলো অপশান ছিল। আমি বাম রাজনীতি বেছে নিয়েছিলাম কারণ এখানে গণতন্ত্রের পরিসর ছিল। আমি মাইন্ড সেট আপ নিয়ে এসেছিলাম যে ভাই এখানে প্রশ্ন করা যায়, এখানে তো প্রশ্ন করতে পারিনি। আর উল্টো দিকে আপনি যাদের কথা বলছেন, আমি সেই মাইন্ড সেট আপ নিয়ে যাব, কি প্রশ্ন কোথায় করতে হয় সেটা জেনে যাব। মানে পরের দলে তোমার মাইন্ডসেট থাকবে যে বাবা এখানে বেশি প্রশ্ন করবো না। হতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি যে দলেই যাব নিশ্চয়ই প্রশ্ন করার অধিকার আমাকে সেই দল দেবে। এরকম কোনো দলের ভারতবর্ষে তোমার উদাহরণ জানা আছে যে প্রশ্ন করার অধিকারকে ভীষণ স্বাগত জানানো হয়? আবার সব দলেই তো বলে যে আমাদের দলে গণতন্ত্র আছে, ফলে অনেক দলের অনেক ইন্টারনাল বিষয় থাকে। আমি তো এখনো অন্য কোনো দলে ঢুকিনি, ঢোকার পরে বুঝতে পারবো যে কি পরিস্থিতি আছে। তখন যদি সুযোগ হয় তোমার স্টুডিওতে এসে বলে যাব যে তুমি কাগজে বা টিভিতে একটা বিজ্ঞাপন দিতে পারো যে সেই দল আমার সঙ্গে যোগাযোগ করুন যারা প্রশ্ন তোলার, দলীয় কর্মী, সমর্থক, এমনকি নেতাদের প্রশ্ন তোলার অধিকারকে স্বীকৃতি দেয়। এটা একটা বিজ্ঞাপন দিতে পারো। মদন দা তো তৃণমূলে প্রশ্ন তুলেছে, দিলীপ ঘোষও তো বিজেপিতে প্রশ্ন তুলেছে, এখনো তো বহাল তবিয়তে আছে। তো মদন মিত্র আর দিলীপ ঘোষের দলের মধ্যে অবস্থান কি খুব দারুণ আছে বলে তোমার মনে হয়? সেটা না, বাট প্রশ্ন করছে বহিষ্কার তো হয়নি, বা প্রতিক্রমণ মতো ব্যক্তিগত আক্রমণ তো হতে হয়নি। এটুকু বলছি, ব্যক্তিগত আক্রমণ তোমার কোণঠাসা করতে পারে। আজকের একটু কম স্পেস দিচ্ছে, দুদিন পরে তোমার সুযোগ থাকলে তুমি একটু বেশি স্পেস পাবে, সেটা প্রশ্ন না। কিন্তু ব্যক্তিগত আক্রমণ তো দল থেকে করেনি, বিরোধীরা করতে পারে, সেই মাইন্ডসেট সবার থাকে, কিন্তু দলের অভ্যন্তরে ব্যক্তিগত আক্রমণ। আচ্ছা বেশ, দেখো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যারা অন্য দল থেকে তৃণমূলে যোগ দেন তারা সাধারণভাবে দুটো কথা বলেন। এক, আগের দলে দমবন্ধ হয়ে আসছিল, আর দুই, চতুর্দিকে এত উন্নয়ন হচ্ছে তাই আমিও উন্নয়ন যজ্ঞে সামিল হলাম। প্রথমটা তো তোমার কথার সঙ্গে মিলে যাচ্ছে। তুমি কি দ্বিতীয়টাও মনে করো যে তৃণমূল সরকার এই রাজ্যে প্রভূত উন্নয়ন করেছে? কিছু কাজ তো ভালো করেছেই অবশ্য সুমনদা। কালকের আপনাদের চ্যানেলে আমি বলেছি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমাদের তো স্ট্যান্ড পয়েন্ট আগে আমি নিজে বহুবার হয়তো আপনার ক্লিপে থাকতে পারে, আমি নিজেই বলেছি ভিক্ষা নয়, আমি অধিকার চাই। পরে দলীয় স্ট্যান্ড হয়েছে আসলে ওরে ভিক্ষা বললে ভুল রিয়াকশন হচ্ছে, ভোট কেটে যাচ্ছে। ওটা তো এটা ঠিক, অনেক গরিব গ্রামের মা বোনেদের ওটা আত্মসম্মান, ওই টাকা দিয়ে মোবাইলে রিচার্জ করে, ওই টাকা দিয়ে ছেলের স্কুলে টিফিন পাঠায়, ফলে ওটা বলা যাবে না। আমরা তখন বললাম, স্ট্যান্ড চেঞ্জ করলাম লোকসভা ভোটে, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের দাম বাড়াবো, লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়াবো, 1,500 টাকা ছিল 2,000 করবো, 3,000 করবো। তো ফলে কিছু তো স্ট্যান্ড চেঞ্জ হয়েছে আমাদের। ফলে হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে, অবশ্যই কিছু উন্নয়ন তো হয়েছে, এবং তার গুণগান তো অবশ্যই করতে হয় সুমনদা। বাট শুধু এই প্রশ্ন না, প্রতিক্রমণ শুধুমাত্র উন্নয়ন, দুর্নীতি এর পাশাপাশি দুর্নীতির প্রশ্নগুলো বলবো। প্রতিক্রমণ শুধুমাত্র উন্নয়নের প্রশ্নে অন্য কোনো দলে যাবে, মানে আপনি প্রথমেই ধরে নিচ্ছেন আমি তৃণমূলে যাবো, যাক আমি ধরেই বা নিলাম, শুধু উন্নয়নের প্রশ্ন নয় এখানে। মানে আমি বলছি অন্য কিছু ধরার তো কোনো দরজা খুললে সুমনদা বোঝে অনেকগুলো একটা কথা আছে, ইন্টেলিজেন্ট গেস। আমি বলছি তোমার ক্ষেত্রে গেসের সঙ্গে ইন্টেলিজেন্স পার্টটাও যুক্ত নয়, তার কারণ অবধারিতভাবে তোমার গত 48 ঘন্টার প্রত্যেকটা বক্তব্য আমি যদি সামনে রাখি, তাতে এক এবং একমাত্র যে দলটা তোমার বিকল্প হতে পারে বলে তোমার কথা থেকে মনে হচ্ছে সেটা ওয়ান অ্যান্ড অনলি তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা সময় বলবে।
তুমি যদি এই গোটা সাক্ষাৎকারটাকে মানে গত 48 ঘন্টায় রাহুল গান্ধীর প্রশংসা করতে, নরেন্দ্র মোদীর প্রশংসা করতে, তাদের উন্নয়ন দেখতে পেতে, তাহলে সেই অপশন খোলা পশ্চিমবঙ্গে রাখতাম। যদি রাহুল গান্ধী থাকতেন অবশ্যই রাহুল গান্ধীর প্রশংসা করতাম। রাহুল গান্ধী বিরাট বড় ফ্যান, বাংলা ভাষা ওই ভারত জোড়ো যাত্রাতে আমি বিরাট বড় ফ্যান ছিলাম। তো যদি পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী থাকতেন নেতৃত্ব হিসেবে অবশ্যই রাহুল গান্ধীর ফ্যান হতাম, সেটা আলাদা প্রশ্ন সুমনদা। বাট আমি শুধুমাত্র উন্নয়নের জোয়ারে ভেসে এসেছি বা দম বন্ধ হয়ে যাচ্ছে বা XYZ এগুলোর মধ্যে না। পলিটিক্যাল তো একটা কথা আছে সুমনদা, বিজেপি বিরোধী লড়াই কে লড়তে পারবে, একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কে তার বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে, এখানে অন্য আর কোন দল আছে? ফলে বিজেপিকে শুধু ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িকতাবাদের রাজনীতি এবং সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাবাদের রাজনীতি যেভাবে হাওয়া দেওয়া হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, উল্টো দিকে বাংলাদেশেও জামাতকে ওইভাবে হাওয়া দেওয়া হচ্ছে। তাহলে আমি পশ্চিমবঙ্গের মাটিতে বসে জামাতকে গালাগাল দেবো আর ভারতবর্ষের মাটিতে জামাতের সঙ্গে মিটিং করব, দুটো একসঙ্গে হয় না। আচ্ছা, বিজেপি বিরোধী লড়াই হ্যাঁ। যে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করবে আমি তার সঙ্গে থাকবো, স্বাভাবিক এটাই। কিন্তু আমি বলছি যে জেলা তোমার দক্ষিণ 24 পরগনা, আমফানে দুর্নীতি এই তৃণমূল আমলে সব থেকে বেশি হয়েছিল ওই দক্ষিণ 24 পরগনা জেলায়। সেই দুর্নীতি যেটা তৃণমূলের বিরুদ্ধে অন্যতম বড় ইস্যু, সেটা নিয়ে তোমার কি অবস্থান হবে? সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে, সেটা আমফান নিয়ে দুর্নীতি বা চিটফান্ড দুর্নীতি হতে পারে, কি অবস্থান নেবে তুমি? আচ্ছা, আমার এখনো কোনো সন্তান হয়নি, আমি বিয়েও করিনি। আপনি যদি আমার সন্তানের নাম জিজ্ঞেস করেন আমি কি করে বলবো? বা আমার বাবা কারুর কাছ থেকে ধার নিয়ে চলে গেছিলেন, এখন যদি আপনি বলেন যে তোর বাবা কত টাকা ধার নিয়ে গেছিল, আমি কি করে বলবো? আমার বাবা আমাকে না বললে আমি তো বলতে পারবো না। তো ফলে তৃণমূল যদি দুর্নীতি করে থাকে, আমি তো এখন তৃণমূলে নেই। আচ্ছা, সেই প্রশ্নের উত্তর আমি দেবো কি করে? আচ্ছা, তুমি এতদিন যে দলটায় ছিলে সেই দলটা তুমি বলছিলে গণতন্ত্র নিয়ে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তারপর তুমি বলতে পারবে। তুমি বলতেই পারো যে এটা তো সুমনদা আমায় দেখাচ্ছেন 2009 সালের কথা, তখনকার পরিবেশ আর যে সময়টার কথা আমি বলছি সেই পরিবেশ আলাদা, তুমি বলতেই পারো। সুভাষ চক্রবর্তী 2009-এর 11ই মে আমার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে যারা কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারক, যারা ঠান্ডা ঘরে বসে বা ভোটের লড়াইতে না লড়ে পার্টিটা চালান, তাদের প্রত্যেকে ভোটে লড়া উচিত। কোন সময় বলছেন? যে সময় প্রকাশ কারাত হচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এখানে রাজ্য সম্পাদক হচ্ছেন বিমান বসু। দুজনের কেউই কোনো জীবনের কোনো অংশে কাউন্সিলর নির্বাচনেও দাঁড়াননি, কোনো ভোটে লড়েননি। এরপরও কিন্তু মেক নো মিস্টেক, সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে সিপিএম পার্টি কোনো ব্যবস্থা নেয়নি। আমি যেহেতু তুমি গণতন্ত্র, মুখ খোলা, এমনকি প্রকাশ্যে মুখ খোলার কথা বললে, আমি একবার 11ই মে 2009 সালে সুভাষদা কি বলেছিলেন একবার দেখাই। আমি সবসময় মনে করি নেতৃত্বে যাওয়ার যোগ্যতার অন্যতম বিচারের মাপকাঠি হচ্ছে মানুষকে সে কতটা চেনে এবং মানুষ তাকে কতটা দেখে। আমি প্রমোদ দাশগুপ্ত জীবিত থাকাকালে আমার রাজ্য পার্টিতে আমি প্রস্তাব দিয়েছিলাম, উনি নির্বাচনে অংশগ্রহণের পক্ষে, কিন্তু উনি দাঁড়াবেন না। আমি বলেইছিলাম আমাদের রাজ্য পার্টি মিটিংয়ে যে প্রত্যেকের, আমাদের পলিট ব্যুরোর মেম্বার বলুন, আমাদের রাজ্য পার্টির নেতৃত্ব বলুন, জনমানসের অবস্থানটা কী এবং তার সঙ্গে সম্পর্কটা কিভাবে আছে এটা বুঝে, তা না হলে বদ্ধ ঘরে বসে শুধু নেতৃত্ব দিয়ে দিলাম, এইটাই যথেষ্ট না। আমার প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি, কিন্তু আমি এখনও মনে করি সমস্ত স্তরেরই নেতৃত্ব পরীক্ষিত হয়ে আসা উচিত। কোষ্ঠী পাথরটা হচ্ছে জনগণ। প্রকাশ্যে বলেছিলেন, স্টুডিওতে বসে বলেছিলেন, এবং তারপরও পার্টি কিন্তু ব্যবস্থা নেয়নি। অর্থাৎ এই ধরনের একটা ফান্ডামেন্টাল প্রশ্ন যে সব নেতার ভোটে লড়া উচিত কি না, যখন দেশের সবথেকে বড় নেতা এবং রাজ্যের সবথেকে বড় নেতা দুজনের কেউই জীবনে কোনো দিন ভোটে নেননি, তারপরও কিন্তু সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়নি। ঘটনাচক্র সম্বন্ধে এটা শোনার পরে আজকে এটা বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ। সেদিনের সফিদা বা সেদিনের সুভাষদা যা যা বলে গেছিলেন, আজকের সিপিআইএমে সেটাই বাস্তব অবস্থান। দেখুন, আজকে যারা নীতি নির্ধারণ করছে, সে MABB হতে পারেন বা মোহাম্মদ সেলিম হতে পারেন, তারা প্রত্যেকেই ভোটে দাঁড়াচ্ছেন। অদ্ভুতভাবে কি ধ্রুব সত্য, তাই না? সেদিন যদি হয়তো কথাটা মেনে নিত, আজকের হয়তো এই অবস্থা হতো না। তো ফলে চলতে চলতে তো মানুষ শেখে, আমরা শিখছি কম বোধ হয়, ঠকছি বেশি। ঠকা থেকে তো শেখা হয়, আমরা ঠকছি বেশি, শিখছি কম। আমরা পার্টি করছি সুমনদা, পার্টি গড়ার কাজ বোধহয় করতে পারিনি। তুমি বারবার বলেছিলে একাধিকবার তোমায় খুন করার চেষ্টা করা হয়েছে, একবার বোধহয় তোমায় প্রায় অর্ধমৃত করে নদীর ধারে ফেলে রাখা হয়েছিল। তোমার আগের দলের সতীর্থরা তোমায় হাসপাতালে ভর্তি করান। তুমি তো তৃণমূলকেই তার জন্য দায়ী করেছিলে।
আর কাল তুমি তোমার পরবর্তী দলের ওপর ভরসা রাখার কথায় বলেছিলে যে মৌমাছির কামড়ে তুমি ক্ষতবিক্ষত হলে তারা তোমায় হাসপাতালে নিয়ে যাবে। এই জায়গাটা একটু স্ববিরোধী হয়ে যাচ্ছে না? উনি বোধহয় এটা জানতেন না হ্যাঁ। যে ওই সময় যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, যার নেতৃত্বে আমার উপর আক্রমণ করা হয়েছিল, হ্যাঁ। তিনি এখন বিজেপিতে। তো ফলে ব্যক্তির নেতৃত্বে মারা হয়েছে, দলের নেতৃত্বে মারা হয়েছে কোথায় বলা হয়েছে? আচ্ছা, একজন ব্যক্তি যিনি গতকাল তৃণমূলে ছিলেন, আজকে এবং ঘটনাচক্রে গত বিধানসভা কিন্তু নির্বাচনে এর পরের প্রশ্নটাই হয় যে তোমায় মেরেছিল এই ধরনের একটা ভয়ঙ্কর অনৈতিক কাজ, খুন বা খুনের চেষ্টা, তার জন্য তৃণমূল কি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল? তার দলের তো ব্যবস্থা নেওয়া উচিত, অন্তত সাসপেন্ড করা উচিত। যেমন আমার এটা দৃঢ় বিশ্বাস, যে কোনো রাজনৈতিক দলে আমাদের দলের বিরুদ্ধে তারা অভিযোগ অনেক উঠেছিল বিভিন্ন জায়গায়। আমার দৃঢ় বিশ্বাস রাজনৈতিক দলে যারা নেতৃত্ব থাকে হ্যাঁ। তারা কোনোদিন কাউকে মারতে বলেন না। হ্যাঁ। করে হয়তো অনেকে করে, অতি উৎসাহিত হয়ে করে। সব খবর যে নেতৃত্বের কাছে থাকে এটা হয়তো কিছু খবর থাকে, এটাও ঠিক। আমার দৃঢ় বিশ্বাস আপনি যে দলের দিকে ইঙ্গিত করছেন সেই দলের সুপ্রিমো যদি জানতেন অবশ্যই বলতেন আমিও ছাত্র রাজনীতি করে উঠেছি। ঠিক, কিন্তু আমি বলছি মারামারি লড়াইটা না তো কর। দুটো দলের মধ্যে ছিল, দুই ব্যক্তির মধ্যে তো ছিল না। কোনো ব্যক্তিগত ইস্যুতে তো প্রতিকুর রহমানকে খুনের চেষ্টা হয়নি। একদমই। সেক্ষেত্রে আমি বলছি এবার কেসের কথায় যদি আসি, তোমার বিরুদ্ধে বোধহয় 84টা কেস আছে, যার বেশিরভাগটা তৃণমূলের দিক থেকে করা বলে তুমিই বলতে। আমি বলছি তৃণমূলে যোগ দিলে এই দিক থেকে তো তুমি কিছুটা স্বস্তি পাবে। অবশ্য তোমার পুরনো দল বলতে পারে যে প্রতিকুর রহমান হচ্ছে মানস ভূঁইয়া নাম্বার 2, এই বলে কটাক্ষ করতে পারে। সুমন, আমরাও তো এরকম বলতে পারতাম। ইমার্জেন্সি সময় কমিউনিস্ট পার্টিকে ব্যান করে দিয়েছিল কংগ্রেস, তার সঙ্গে তুমি কিভাবে গেলে? কংগ্রেস তোমাকে এত আক্রমণ করলো, খুন করলো, তার সঙ্গে তুমি একসঙ্গে কিভাবে গেলে? ব্রিগেডের মাঠে এলো, তুমি একজনের হাত ধরে কিভাবে অন্যজনকে ঠেলে দিলে? এই প্রশ্ন অনেকগুলো ওঠে সুমনদা। সেই প্রশ্নগুলোর বল কিভাবে আটকাবেন? শুধুমাত্র প্রতিকুর রহমানকে প্রশ্ন করলে হবে? আপনি তো আমাকে অস্বস্তি যাতে না পড়ি সেই ক্যাপাসিটি তো আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন। ফলে আমার যে দল আমার দিকে যদি এই অভিযোগ করে, আমি ওনাদের থেকে শিখেছি অস্বস্তি আচ্ছা। কিভাবে কাটাতে হয়। তুমি বলছো ওনারাও নীতির ক্ষেত্রে ঢিলাঢালা মনোভাব নিয়েছেন এবং আগের অবস্থান বদল করেছেন, প্রতিকুর রহমানও আগের অবস্থান বদল করতে পারে, তাই বলছো? কিন্তু এটাকেই তো সুবিধেবাদ বলা হয়। মা গুনে বেটি আর আটা গুনে রুটি, আচ্ছা, এটা বাংলার একটা প্রবাদ বাক্য আছে তো, হ্যাঁ। গ্রাম থেকে আসে, এটা বলা হয়। এই বলো বলো একটু বোঝাও, মানে আমি প্রথম শুনলাম। মা যেমন হ্যাঁ, হবে হ্যাঁ। মেয়ে তেমন হবে। মা যদি সংস্কারী হয় মেয়েও নাকি আচ্ছা। সংস্কারী হবে। আচ্ছা। আর আটার যদি কোয়ালিটি ভালো হয় আটার রুটিটাও খুব ভালো হবে। আচ্ছা। তো আমি মায়ের থেকে শিখেছি, হ্যাঁ। আটার থেকে শিখেছি। আমার আটা যেমন হবে আমার মা যেমন হবে আমি তেমন হবো, এটাই তো স্বাভাবিক। আমি যেখানে স্কুলিং হয়েছে আমার, যেখানে আমার বড় হওয়া হয়েছে, যে চাকাতে আমার পেশা হয়েছে, হ্যাঁ। আমাকে যেমনভাবে পেশা হয়েছে, আমাকে যেমনভাবে স্কুলিং করা হয়েছে আমি তেমন শিখবো সুমনদা। প্রতিকুর, আমি দেখছিলাম তুমি 2022 সালে যখন আনিস খানের মৃত্যু হয়েছিল, দিনের পর দিন এবিপি আনন্দ পরের পর শো করে গেছি আমি, তুমি কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছিলে। আমি জানি না তোমার পুরনো অবস্থানে এখন কি বলবে। আমি দেখছিলাম 2022 সালের 21শে ফেব্রুয়ারি একেবারে স্পষ্ট তুমি বলেছিলে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন। একবার দেখে নি কি বলেছিলে। আনিস খান বরাবরই তৃণমূল বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করেছে। আমরা এসএফআই দাবি করছি না যে আনিস খান আমাদের কর্মী। একজন ছাত্র পশ্চিমবঙ্গের মাটিতে খুন হয়েছে, সে কোনোদিন তৃণমূল আর বিজেপি করতো না। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে। দেখো, ঘটনাচক্রে ঠিক আগামীকাল তোমার এই বক্তব্যের 4 বছর পূর্ণ হবে। 4 বছরের মধ্যে প্রতিকুর রহমান কি অবস্থান পাল্টান? না, আমি একদম স্পষ্ট ভাষায় সুমনদা বলেছি আনিস খান তৃণমূল বিজেপি করতেন না। যদি মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথাটা বলতেন, আমি এখনও বলছি আনিস খান বিজেপি তৃণমূল করতেন না। ফলে আমার কথা বলতে তো কোনো ভুল নেই সুমনদা। আমি যা বলেছি সেটা এখনও স্বীকার করছি, আনিস খান তৃণমূল বিজেপি করতেন না। দেখো প্রতিকুর, ধর্মগ্রন্থ হিসেবে বলছি না, কিন্তু ভগবদ্গীতার মূল গল্পটা তুমি নিশ্চয়ই জানো। গীতার প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের শ্বেত শুভ্র রথটিকে কুরুক্ষেত্রে দুপক্ষের মধ্যিখানে দাঁড় করিয়ে দিলেন, দিয়ে বললেন, হে পার্থ, সামনেই কৌরবকুল, দেখো। ব্যাস, অর্জুনের হাতে ধনুর্বাণ খসে গেল, তিনি রথের ওপর বসে পড়লেন। তিনি বললেন, হে কেশব, এরা তো প্রত্যেকে আমার নিকট আত্মীয় এবং বন্ধুরা, এদের নিয়েই তো আমি রাজ্যভোগ আর সুখ ভোগ করে থাকি। এদের সঙ্গে যুদ্ধ করে আমার জয়লাভ চাই না হে মধুসূদন। পরে প্রতিকুর রহমানের এই একই উপলব্ধি হবে না তো? যে পার্টিকে ভালোবেসে তুমি হয়তো নিজের পরিবারকে উপেক্ষা করেছো, মানে সময় দিতে পারোনি, যখন দেখবে রাজনৈতিক লড়াইটা, ভোটের লড়াইটা সেই পুরনো সতীর্থদের বিরুদ্ধেই হচ্ছে, কয়েক মাস আগেও যাদের সঙ্গে ওঠা বসা ছিল, তখন অর্জুনের ধনুর্বাণ খসে যাবে না তো? নাকি পরের দলে তোমার জন্য কোনো শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন? সুমনদা, এখানে আমার প্রথম একটা অন্য প্রশ্ন আছে। হ্যাঁ। প্রথমে আমি আমার সামনে শ্রীকৃষ্ণ অপেক্ষা করছে কি অন্য কেউ সারথি অপেক্ষা করছে আমি জানি না, হ্যাঁ। আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আমি অর্জুন নই। আচ্ছা,
আমি অভিমন্যু, আমি চক্রভিউ ভাঙতে ঢুকেছি। অভিমন্যু আমি যখন- চক্রবর্তীও ভাঙতে পারেনি, প্রাণ হারিয়েছিল। ভেতরে ঢুকেছিলেন। আমি যখন শ্রীকৃষ্ণের পায়ে প্রণাম করছি, শ্রীকৃষ্ণ আমাকে একবারের জন্য বলেননি আয়ুষ্মান ভাবা, বলেছে যশস্বী ভাবা। অভিমন্যুর ট্র্যাজেডিটা হচ্ছে অভিমন্যু ঢোকার মন্ত্রটা জানতেন, বেরোনোর কৌশলটা জানতেন না। সেরকম হবে না তো? এতদিনে অভিমন্যুরা বেরোনোর মন্ত্রও জানেন, ঢোকার মন্ত্রও জানেন, শিখে গেছে। সরাসরি পরের প্রশ্নটা করি, শ্রীকৃষ্ণকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? জানি না, সময় বলবে। দরজা খুললে অপেক্ষা করবে। আমি সুমনদা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি একদম সুমনদা। একদম, নিশ্চয়ই। আমার মনে কোনো গিল্টি নেই, এই কারণে নেই, দেখুন কান্তি গাঙ্গুলি একটা দীর্ঘদিনের নেতৃত্ব, আপনি জানেন, পার্টি হোল টাইমার। একদম। কান্তিদা জেলা থেকে গাড়ির তেলের খরচা দেওয়া হতো, এখন কান্তি গাঙ্গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অমিয় পাত্র দীর্ঘদিনের নেতৃত্ব, জঙ্গলমহল জুড়ে দীর্ঘদিন কাজ করেছেন। একদম। সেন্ট্রাল কমিটিতে বয়স থাকার সময়ও ছিল 1 বছর, বাদ দিয়ে দেওয়া হলো। আচ্ছা, অশোকদার মতো নেতৃত্ব উত্তরবঙ্গে, শিলিগুড়িতে অশোকদার কি আরও অন্য কোনো কাজে ব্যবহার করা যেত না? সুজন চক্রবর্তী দীর্ঘদিন ধরে ছাত্র ফ্রন্টের দায়িত্ব ছিলেন, রাতারাতি হঠাৎ করে সরিয়ে অন্য কোথাও দিয়ে দেওয়া হলো। এনবিএটা খারাপ না, কিন্তু সুমনদার কি, সুজনদা বা কান্তিদা বা অশোকদা, এদের কি শুধুমাত্র, বা অমিয়দা, অসংখ্য এরকম আছে, এনাদের কাজ কি শুধু এগুলো করা, নাকি প্রশ্ন করবার জন্য উপরে টপ টু বটম, উপরে সিনিয়র থেকে শুরু করে নিচে জুনিয়র, সবগুলোকে আস্তে আস্তে সাইড লাইন করে দেওয়া, যাতে ফ্রেমের মধ্যে কেউ না থাকে? প্রেমে কে থাকবে বা কারা থাকবে? সেলিম দাস সহ ওনার গুটি কয়েকজন আছে যাদেরকে উনি ভালোবাসেন, অত্যন্ত বিশ্বাস করেন, এবং তাদেরকেই ফেমে রাখবেন। সুমনদা, আমার দিনের শেষে গিয়ে অন্তত ওই কান্তিদার মতো বয়সে এখন গিয়ে, বা আমি জানি অমিতা ডিফেন্স করবে, কান্তিদা আমার কথার বিরুদ্ধে বলতে বাধ্য উনি, কারণ উনি পার্টি এখনও সদস্য, বলতে বাধ্য উনি বলবেন। বাট আমার এটুকু রিয়েকশন হয়েছে, কান্তিদার মতো বয়সে গিয়ে এটি যেন মনে করতে না হয় আমি সারা জীবন পার্টির হোল টাইমার করলাম, পার্টির হোল টাইমার, সামান্য তেলের টাকাও পার্টি আমাকে দিচ্ছে না, হাত ছেড়ে ফেলে দিচ্ছে, এই যেন মনের মধ্যে অনুতপ্ত বোধ যেন না থাকে। মানে তুমি ভবিষ্যতের কথা ভেবে, মানে যখন বয়স হয়ে যাবে তখন যেন রিগ্রেট না হয়, সেটাও তোমার দল ছাড়ার আরেকটা কারণ। দেখুন, লুকিং গ্লাস থেকে যেমন পেছনের দিকে তাকাতে হয়, আবার না, আমি সামনের দিকে মনে এগোতে করি হয়। আমি মনে করি দেখো, রাজনীতিতে ভবিষ্যতের কথা এবং রাজনৈতিক ভবিষ্যতের কথা ভাবা কোনো অপরাধ নয়, কোনো পাপ নয়। ভবিষ্যতের কথা তো অবশ্যই ভাববে, মানে মানুষের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, দুটোর কোনো ভাবাই কোনো অপরাধ নয়। কিন্তু তুমি ফেসবুকে লিখেছিলে নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না। একেবারে ঠিক কথা, বরং আমি বলবো কোনো পার্টি হয় না। কিন্তু আদর্শগত অবস্থান থেকে বিপরীত অবস্থানের কোনো দলে যোগ দেওয়াটাও কি নীতি নৈতিকতার বিচারে সঠিক কাজ? একদমই। কিন্তু আক্রমণটা যখন ব্যক্তিগত হয় সুমনদা, যখন আক্রমণের কেন্দ্রবিন্দুতে যখন একজন ব্যক্তি হয়, ব্যক্তির সঙ্গে যখন ব্যক্তিগত লড়াই হয়, তখন একজন ব্যক্তিকে ডারউইনের তত্ত্ব বলে তোমাকে বাঁচার অধিকার আছে, সেই বাঁচার অধিকারের জন্য তোমাকে যা খুশি তাই করতে হতে পারে। আমরা মানুষ অভিযোজিত হয়ে হতে এই জায়গায় এসছি কেন? আমরা সময়ের সঙ্গে নিজেকে পাল্টেছি বলে তাই। আচ্ছা, আমি নীতি নৈতিকতার কথা বলবো, হ্যাঁ, প্রতিদিন সেই নীতি নৈতিকতার দোহাই দিয়ে একজন নেতৃত্ব, তার সন্তান, তার ছেলে, তিনি পার্টির মধ্যে পার্টি মেম্বারও নন, তিনি পরিকল্পনা করবে। প্রতিকুর রহমানের হাতে মদের গ্লাস না ছবি আছে, আচ্ছা প্রতিকুর রহমানের সঙ্গে কোনো মেয়ের পরকীয়ার চ্যাট পাওয়া যাচ্ছে না, একটু ফেসবুকে ছাড়তে হবে। এই ষড়যন্ত্র যদি করা হয়, এই ব্যক্তিগত আক্রমণ যখন তোমার সামনে আসে যে হ্যাঁ আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হচ্ছে ঘরশ্রী বেগমের মতো, তখন বোধহয় আমার অবস্থানটা নীতিগতভাবে না ঠিক হলেও ব্যক্তিগত প্রতিকুর রহমানের প্রশ্নে এই প্রশ্নটা ঠিক। এটা শুধু নীতিগত প্রশ্ন নয়, ব্যক্তিগত প্রশ্ন কিছুটা আছে। কিন্তু তুমি কান্তি গাঙ্গুলির যে উদাহরণটা দিলে, সেটা শুনে মনে হলো যে তুমি তোমার পেনশন স্কিমটা, পেনশন প্ল্যানটা সুনিশ্চিত করতে চাইছো। না, সেটাও নয় সুমনদা, যে বয়সকালে আমার যেন গাড়ির টাকার জন্য পার্টির কাছে হাত পাততে না হয়, এবং পার্টিও যেন আমায় এই বৃদ্ধ বয়সে জীবন সায়ান্নে এসে এই অপমান করার সুযোগ না পায়। সেটাও নয় সুমনদা। বার্ধক্য ভাতার মতো অমিয়দা তো কিছু নেই, অমিয়দার উদাহরণটা কি বলবেন? ওটি প্রশ্নটা আমি বয়সকালে কি পাবো কি পেলাম সেটা নয় সুমনদা। আমি আগেও বলেছি 2006 সাল থেকে ছাত্র রাজনীতিতে এসেছি আমি, সবে তখন স্কুলে পড়তাম। 8 সাল থেকে সক্রিয় রাজনীতি, আজকের 26, জীবনের অর্ধেকের বেশি সময় ধরে বিরোধী সিপিআইএম করেছিলাম। তখন যদি মনে হলো যে এসএফআই এর একেবারে শীর্ষ পদ পেয়েছো, একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছো, সেই সুযোগও পার্টি তোমায় দিয়েছে। আমি এসএফআই এর একদম ইউনিট থেকে কাজ করতে করতে উঠেছি, সেই সুযোগ পার্টি আমাকে দিয়েছে, অবশ্যই দিয়েছে, এবং তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি সেটা আমার জাহির করার জন্য বলছি না সুমনদা, আমার মতো অসংখ্য কর্মী আছে
যারা এই কাজটা করেছে। আমার প্রশ্ন এখানে, যদি এই প্রশ্ন আমার সিকিউর করা হতো যে ভবিষ্যৎটা আমি সিকিউর করব, পেনশনটা আমি সিকিউর করব, 26 তো ছিল, 21 তো ছিল, 19 তো ছিল, 14 তো ছিল, যে কোনো সময় যে, আচ্ছা আমার এই রাজনৈতিক আচ্ছা, জীবনে অপেক্ষা করলে না কেন? ধরো মোহাম্মদ সেলিম তো আজীবন এই পদে থাকবেন না, পার্টিকে ভালোবেসে তুমি অপেক্ষা করে যেতে, তারপর পরবর্তী সময় হয়তো সময় এবং পরিস্থিতি পাল্টাতো। যে কোঠরি তৈরি করা হয়েছে কেউ মুখ খুলবে না। ওই 2-1 যারা মুখ খুলেছেন, আমি ওই জন্য বললাম অমিতকে বাদ কেন, অশোকদাকে সাইড লাইন করে দেওয়া হচ্ছে কেন, সুজনদার মতো লোক, হ্যাঁ পাবলিকেশন গুরুত্বপূর্ণ, সিপি লেফট রাজনীতির প্রশ্নে পাবলিকেশন গুরুত্বপূর্ণ, এনবিতে বসে আছেন পাবলিকলি মুভ করতে পারছেন না। আচ্ছা ছেড়ে দিন আমার কথা, ইয়ং জেনারেশন যারা ছিল, সৃজন ভট্টাচার্য তো যাদবপুরে ক্যান্ডিডেট ছিল, ভালো সম্ভাবনা ছিল, হঠাৎ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। দীপশিতা ধর উত্তরপাড়াতে ভালো ভোট পেয়েছিলেন, হঠাৎ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো, এখন অন্যজনকে ভোটে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা ছেড়ে দিন, কলতান দাশগুপ্ত যুবতে প্রচলিত নাম, সবাই মিলে বললো কলতান দাশগুপ্ত যুব সেক্রেটারি হোক, প্রশ্ন করে সরিয়ে দেওয়া হলো। কলতান দাশগুপ্ত কোথায় কি? আপনি সিপিএমের ইয়ং জেনারেশনকে আপনি ফেসবুক খুললে, সোশ্যাল মিডিয়াতে খুললে কোথাও ভাষণ দিচ্ছে, কোথাও মিটিং করছে, এটা আপনি দেখতে পাবেন, কিন্তু তাদের জন্য যে জব অ্যাসাইনমেন্ট করা, তাদের জন্য যে নির্দিষ্ট ক্ষেত্রে কাজ দেওয়া, সেটা নেই। কয়েকজনের আছে, বাদবাকি কারণে। আচ্ছা সুমনদা, নিয়ম তো সবার জন্য সমান হবে কমিউনিস্ট পার্টিতে। আমি প্রতিকুর রহমান, আমি যখন ছাত্র ছাড়লাম, আমি বললাম আমার কাজ দিন, বললো গ্রামে ফিরে যাও, আমি গ্রামে ফিরে এলাম। আমি যখন বললাম আমি যুবটা করতে চাই, বললো ইউনিট লোকাল জেলা করে তবে উঠতে হবে, ফাইন। আমার সময় একজন যুব ছাড়লেন, তিনি যুবর সম্পাদিকা, তিনি রাতারাতি সিআইটিউর মাথায় বসছেন, তিনি রাতারাতি একই সঙ্গে 2টো সংগঠনের মহিলা সমিতির সম্পাদক মণ্ডলীর সদস্য হচ্ছেন। আচ্ছা নিয়ম, মীনাক্ষীদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক। প্রশ্নটা মীনাক্ষীদির সঙ্গে আমার নয়, প্রশ্নটা নিয়মের। মীনাক্ষীদি একসঙ্গে 2টো জায়গায় সর্বোচ্চ জায়গায় যাবে, প্রতিকুর রহমান যখন বলবে কেন বলা হবে যে তুমি সবগুলো হাডেল টপকে টপকে আসো। যা ব্রিগেডে আমার সেলিমদা নিজে বলেছিল যে যুবদের ব্রিগেড হলো, আমাকে 2 দিন আগে ডেকে বললো প্রতিকুর ব্রিগেডে তুমি বক্তা, আমরা সৃজনের সামনেই ডেকে বলেছিল। এখন সৃজন অস্বীকার করতে পারে দলকে ডিফেন্স করার জন্য, সেটা আলাদা প্রশ্ন, বাট এইটুকু সততা রাখা প্রয়োজন। আমাকে সেলিমদা বললেন তুমি ব্রিগেডে বক্তা। আগের দিন ব্রিগেডের সভার আগের দিন আমাকে বলা হলো যুব নেতৃত্ব চাইছে না তুমি ব্রিগেডে বক্তা হও। তাহলে আপনি রাজ্য সম্পাদক, পার্টির রাজ্য সম্পাদক, আপনি আমাকে আগে থেকে বললেন কেন? আমি কোনোদিন সে নিয়ে বলিও নি সুমন, আমি কথা প্রসঙ্গে বললাম। তুমি আন্তঃপার্টি সংগ্রাম বইটা নিশ্চয়ই অনেক স্টলে বিক্রিও করেছো, পড়েওছো। পার্টির ভেতরে থেকে এই লড়াইটা চালানো যেত না? পার্টির ভেতরে যদি সাংগঠনিকভাবে প্রবলেম হতো, পার্টির ভেতরে যদি মতাদর্শগতভাবে সংগ্রাম হতো, তাহলে আন্তঃপার্টি সংগ্রাম হয় সুমনদা। এটি আন্তঃপার্টি সংগ্রাম নয়, আন্তঃপার্টি সংগ্রামের নাম দিয়ে ব্যক্তিগত সংগ্রামে পরিণত হচ্ছে, এবং কয়েকজনের পিছনে তাদের ঘাড়ের উপরে ভর দিয়ে কয়েকজনকে সামনে তুলে রাখাচ্ছে। কিন্তু তুমি বলছো যে পার্টির বিরুদ্ধে লড়াই নয়, ব্যক্তির বিরুদ্ধে লড়াই। ব্যক্তির বিরুদ্ধে পার্টির মধ্যে বৃহত্তর অংশকে সঙ্গে নিয়ে এই লড়াইটা চালানো যেত না? যে বৃহত্তর অংশের কথা আপনি বলছেন, যারা বলতে পারতো তাদের তো এই অবস্থা করেছে, যারা বলবে না তারা রিওয়ার্ড পাবে। আচ্ছা সুমনদা, আমার ক্ষেত্রে এই অভিযোগ উঠতেও পারে, তুমি তোমার সুবিধাবাদী অবস্থান থেকে অন্য কোথাও যাচ্ছ, তোমার ভবিষ্যৎ সিকিউর করতে যাচ্ছ। আচ্ছা দলের মধ্যে যারা মুখ না খুলে পথ পাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা কি সুবিধাভোগী অবস্থান নয়? হ্যাঁ, আমি হয়তো দলের বাইরে যাচ্ছি, আপনি দলের মধ্যে যাচ্ছেন। উদাহরণ শ্রমিক ল্যারি, রতন বাগচি, শ্রমিকদা দক্ষিণ 24 পরগনা জেলাটাকে সেলিমদার হাতে তুলে দিলেন, রতনদাকে সম্পাদক করে, রিওয়ার্ড পেলেন পত্রিকার সম্পাদক। সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত রাহুল ঘোষ, তিনি সম্পাদক, অত্যন্ত সজ্জন মানুষ, লবিবাজি করে হাত না তুলে সম্পাদক করতে দেওয়া হলো না, এবং ওনার পক্ষে যতজন ছিল বেশ তার মধ্যে কয়েকজন ইয়ং জেনারেশন, ধরো খোকন ঘোষ দস্তিদার যাদবপুরে। আমার যখন ড্যামরা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী হলাম, আমাকে 2 হাত ভরে কিটস পাঠালেন, ঝান্ডা পাঠালেন, টাকা পাঠালেন যে তুই লড়াই কর। তখন যাদবপুরে ভোট হচ্ছে, আমাকে বলা হচ্ছে তুই খোকনদার বিরুদ্ধে হাত তুলবি, আমাকে বলা হচ্ছে তুই খোকনদার বিরুদ্ধে বল। আমি কি করে বলবো সুমনদা? যখন করলাম না, আমার রিওয়ার্ড দেওয়া হলো, আমার কথা ছেড়ে দিন, তাদের অবস্থান কোথায়, রাহুল দাদের অবস্থান কোথায়? আর সুজনদা রিওয়ার্ড পেল কি? যেহেতু সুজনদা মুখ খুলেছে, যেহেতু প্রশ্ন করেছে, যেহেতু প্রশ্ন করে রাহুল ঘোষ কর্নার, অপূর্ব প্রামাণিক, তনুশ্রী মণ্ডল, অনির্বাণ ভট্টাচার্য, খোকন ঘোষ দস্তিদার, কান্তি গাঙ্গুলি, সবাই সাইড। আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা ওনার হয়ে কথা বলেছেন, গোটা জেলা কমিটি একটা ওনার হাতে তুলে দিয়েছেন, তার বদলে রিওয়ার্ড। আমার ঘনিষ্ঠ একজন, দক্ষিণে বাড়ি, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল, অনিরুদ্ধ চক্রবর্তী, এখন এসএফআইয়ের সম্পাদক আছে, ডিনাই করতে পারে, আপনি এটা ডাটা পেয়ে যাবেন।
এসএফআই রানিং করছে, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল, শ্রমিকদের ছাত্র ফ্রন্টের দায়িত্ব পেল, প্রথম মিটিং দ্বিতীয় মিটিং হলো, যখন কেন্দ্রীয় কমিটির সম্মেলন হলো অনিরুদ্ধর নাম বাদ দিয়ে দেওয়া হলো। ছাত্ররা সবাই বললো যে অনিরুদ্ধকে রাখা প্রয়োজন, অনিরুদ্ধকে রাখা হোক, সবাই বলল, আমার ধারণা সবাই বলেছে, সেই মিটিংয়ে আমি ছিলাম। তারপরে যখন দিল্লিতে গিয়ে দেখছে কি অদৃশ্য কারণে অনিরুদ্ধর নাম কেটে বাদ তার জায়গায় অন্য একজনের নাম দিয়েছে। তো রিওয়ার্ড নয় তো কি এগুলো? হয় রিওয়ার্ড পাবে, নয় পানিশমেন্ট পোস্টিং পাবে। দেখো প্রতিকূল, আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তোমার হলফনামাটা দেখছিলাম। তুমি বলেছিলে তোমার 2টো ব্যাংক অ্যাকাউন্ট আছে। প্রথমটাতে ভোটের কাজের জন্য 6 লক্ষ টাকা আছে, আর দ্বিতীয়টা ব্যক্তিগত, সেখানে মাত্র 7,511 টাকা আছে। তোমার নিজস্ব গাড়ি দূরে থাক, একটা জমি নেই, বাড়ি নেই। স্ত্রী গৃহবধূ, হোল টাইমার হিসেবে সামান্য দলীয় ভাতায় তোমার সংসার চলে। ইনফ্যাক্ট তোমার অতি বড় শত্রুরা, যারা এখন সকাল বিকেল সোশ্যাল মিডিয়ায় তোমায় গালাগালি করছেন, তারাও তুমি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত এই রকম কোনো অভিযোগ আনতে পারেননি। কিন্তু ধরো তুমি যে দলে যোগ দিলে, সেই দলের কোনো শীর্ষ নেতার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি নগদ আর 11 কিলো সোনা উদ্ধার হলো। নিজের অ্যাকাউন্টে 7,000 টাকা থাকা প্রতিকুর রহমান তখন কি করবে? কি অবস্থান হবে তার? পশ্চিমবঙ্গে অনেক মানুষ দুর্নীতি করে, ধরে নিলাম, সেই দুর্নীতিগ্রস্ত মানুষদের দেখে কি আমি পশ্চিমবঙ্গে বাস করা ছেড়ে দেবো? আমি তো সৎ থাকার চেষ্টা করব, যে ভাই আমি আমার নিজের জায়গায় সৎ থাকবো। সেখানেও তো আন্তঃপার্টি লড়াই তোমায় করা উচিত এই রকম পরিস্থিতিতে, আর করতে গেলে যদি সুযোগ থাকে, আবার আমি যদি- ক্লাসিফাইড অ্যান্ড ক্রুসিফাইড হবে। যদি সুযোগ থাকে অবশ্যই সেই লড়াই করবো, কিন্তু সেই পরিস্থিতি যখন আসবে তখন তো আমি সেটাকে ফেস করবো। এখন আসেনি, আমি কি করে বলতে পারি সুমনদা? ইফস অ্যান্ড বার্থ দিয়ে তো রাজনীতি হয় না। সময়, সিচুয়েশন, তার উপরে অনেক কিছু বদলাবে। যদি সময় আছে, সিচুয়েশন আসে, অবশ্যই বলবো, এবং প্রয়োজনে আপনার স্টুডিওতে এসে বলে যাবো। বেশ, ইফস অ্যান্ড বার্ডসের কথা হচ্ছে। দেখো, উর্দু কবি হাসনাত মোহানি 1921 সালে লিখেছিলেন ইনকলাব জিন্দাবাদ। ভগৎ সিংয়ের দীপ্ত কণ্ঠে সেটা প্রতিধ্বনিত হলো। পরবর্তীকালে এই স্লোগান এই দেশে সমস্ত বামপন্থী দলগুলো একেবারে রাজনৈতিক স্লোগানে পরিণত করলো। তুমি নিশ্চয়ই কয়েক লক্ষ বা কয়েক কোটিবার এই স্লোগান দিয়েছো। আমি বলছি, এবার কখনো মা মাটি মানুষ জিন্দাবাদ স্লোগান দিতে গিয়ে ইনকলাব জিন্দাবাদ স্লোগানের কথা মনে পড়বে? দরজাটা খুলে আগে দেখি মা মাটি মানুষ জিন্দাবাদ বলতে হয় কি অন্য কিছু বলতে হয়। যখন সময় আসবে তখন বলবো নিশ্চয়ই সুমনদা। দেখুন, যখন ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, মা আমাকে গালা ভাত করে খাওয়াতো, মাংস খেতে পারতাম না। যখন বড় হয়েছি তখন নিজের হাতে মাংস খেতে শিখেছি। তো মানুষ তো আস্তে আস্তে বড় হয়, মানুষের অভ্যাসও পাল্টায়, আস্তে আস্তে টেস্টও পাল্টায়। তো ফলে যদি ভবিষ্যতে হয় এটি টেস্ট পাল্টাতেও পারে, কিন্তু আমি এখনও বলছি না, দরজাটা খুলি তারপরে ভাববো দিতে পারবো না দিতে পারবো না। কিন্তু পান্তা ভাত আর মাংসের মধ্যে যে তফাৎটা, তার সঙ্গে আর্থিক সামর্থ্যও জুড়ে থাকে। আর্থিক সামর্থ্যর দিক থেকে শাসক দলে যাওয়ার অনেকে যারা এখন তোমার সমালোচনা করছেন, তারা বলার সুযোগ পাবেন যে আসল দলবদলের আসল কারণটা হলো লোভ। ওই পান্তা থেকে মাংসের জন্যই প্রতিকুল রহমান দলবদল করলো। সুমনদা, এই যে তুমি যখন গত লোকসভার আমার হলফনামাটা দেখালে, যদি কোনোদিন আমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার কাছে আছে, চেক করবেন। যদি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা হারাম পয়সা ঢোকে, বা আমার স্ত্রীর গয়নার জন্য যদি কোথাও থেকে হারাম পয়সা তোলা হয়, তাহলে সবাই এই প্রশ্ন করলে মাথা পেতে মেনে নেবো। আমার শেষ প্রশ্ন, যে ডায়মন্ড হারবারে তোমার হারের পর তোমার দল বহু প্রশ্ন তুলেছিল যে সঠিকভাবে ভোট হয়নি, রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে। আজকে প্রতিকুল রহমান কি মনে করে? ডায়মন্ড হারবারে 7 লক্ষ বিপুল সর্বভারতীয় রেকর্ড তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছিল ডায়মন্ড হারবারে? সব ক্ষেত্রে হয়েছিল এমনটা বলবো না। অভিযোগ তখন তুলেছেন, তার তো সত্যতা তো কিছুটা ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার এটাও ঠিক, সাংগঠনিক দুর্বলতাও ছিল সুমনদা। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে ডায়মন্ড হারবার, লোকসভা ছেড়ে দিন, ডায়মন্ড হারবারে আমরা সিপিআইএম সবগুলো কিন্তু এজেন্টও দিতে পারবো না। এখনও সেই অবস্থা আছে, এখন এজেন্টও দিতে পারবো না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে। এটা বলবার জন্য হয়তো বলবে হ্যাঁ এজেন্ট ফেজেন্ট দেবো, দিতে পারবো না। আমাদের এজেন্ট ফর্ম তৃণমূলের হাতে ঘুরছে, আর আমরা এজেন্ট ফর্ম তো আমাদের এজেন্টের হাতেই দিয়েছি। এটা নিশ্চয়ই প্রতিকুল রহমান এসে দেয়নি। প্রতিকুল, আমার মনে আছে তোমার একজন এজেন্টকে শাসক দল একদম মেরে হাসপাতালে ভর্তি করেছিল এবং ভুয়ো এজেন্ট বসিয়েছিল, তুমি হাতে নাতে ধরিয়েছিলে, লাইভ আমরা দেখিয়েছিলাম। আমি বলছি সেই ছেলেটির সঙ্গে রাস্তায় দেখা হলে যে তোমার জন্য মার খেয়ে হাসপাতালে গেছিল, সেই ছেলেটির সঙ্গে গতকালকের কথা হয়েছে। আচ্ছা, সেই ছেলেটি আমার যন্ত্রণার কথা বুঝেছে এবং এটাও বলেছে যে তুমি যখন আমার কাছে আসছিলে তখন পার্টি কেউ কোনো নেতৃত্ব যারা আমার বিরুদ্ধে চিঠি দিয়েছিল, তৃণমূলে যারা অভিযোগ
সেই ছেলেটা বলছে যে যারা তোমাকে আসতে দেয়নি তাদের কথা না শুনেও তুমি এসছিলে, তো ফলে হয়তো আমি সিপিএমটা করব, কিন্তু ব্যক্তি প্রতিকূলের প্রতি অগাধ ভরসা আছে, অগাধ বিশ্বাস আছে, আমি তোমার পাশে আছি, কিন্তু ভোটটা আমি সিপিএমে দেবো বলছে। আমাকে অপরাধী বলছে না। প্রতিকূল, অনেক অনেক ধন্যবাদ তোমায়। নিঃসন্দেহে তোমার পরবর্তী পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু এটাও পাশাপাশি তোমায় বলে দিই, সেটা হচ্ছে সেটা নিয়ে অন্তত আবার বলছি গত 48 ঘন্টা এবং এই সাক্ষাৎকার যারা দেখবেন তারা তোমার গতিপথটা খুব স্পষ্ট বুঝতে পারবেন। অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো তুমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।